স্যার আমি মাননীয় লঘু করতে চেষ্টা করছি। লঘু? হ্যাঁ, শুনুন শুনুন, তো শুনেছি শুনুন। একটা ঘটনা, এটা যদি একদিনের ঘটনা হতো, পরপর 3 দিন হাউস হয়েছে, যার সম্পর্কে অভিযোগ 3টা দিন, 3 দিনের এই ভিডিও নানাভাবে ভাইরাল হয়েছে। এই ঘটনা সারা দেশে মাসখানেক ধরে সমস্ত মিডিয়াতে চলেছে। স্যার, এটা হতো না। হ্যাঁ, আজকে বাজেট সেশনে এভাবে করতে হতো না আমাদের। যদি ইন্ডিভিজুয়াল টাইম আপনার তরফ থেকে হোক, দলের তরফ থেকে হোক, একটা শব্দ নেই। এই দলটা আপনি বলছেন এটা এমন কি, এটা এমন কি ঘটনা? পবিত্র বিধানসভার ভেতরে বসে তিনি বলছেন তো উনি এমন কি কথা বলেন এটা আসলে করা যায় না। স্যার, আমি বলবো যে যদি এটা যদি অ্যাকশন না হয়, তাহলে দেশবাসীর কাছে, রাজ্যবাসীর কাছে বার্তা যাবে ও বিধানসভাতে গিয়ে বিধায়করা এসবই করেন। ঠিক আছে স্যার, মাননীয় বিরোধী দল নেতা যে প্রস্তাব দিয়েছেন, হয় একটা আপনি বলুন আপনার কাছে এথিক্স কমিটি বলছে না চিঠি আসি, চিঠি দিয়েছে, কিন্তু চিঠির পরে সে চিঠি গ্রাহ্য হলো না। কমিটি মিটিং ডেকে এটাকে আবার বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করা হয়নি। চিঠি দেওয়ার পরে, চিঠি উত্তর পাওয়ার পরে মাননীয় বিধায়ক অশোকবাবুর তরফ থেকে আসেন, কিছু আসেন। আপনার দুঃখের ঘটনা, সারা দেশে যে ক্ষতিটা হলো আর ত্রিপুরা রাজ্যে কেউ এটা বুঝলো না। এটা তো দুর্ভাগ্যের স্যার। একমাত্র অশোকবাবু ছাড়া তো বাকি 3 মাস 3.5 মাস কেউ বুঝলো না। আপনারা তো বুঝলেন। স্যার, আপনি কোনো পত্রিকা পড়েননি? আরে আমি বলছি আপনারা তো বুঝলেন না। অশোকবাবু চিঠি দিয়েছিলেন, তাহলে বুঝতে হবে। তাহলে এই ত্রিপুরাতে 40 লক্ষ মানুষ সবাই বোবা ছিল, কালা ছিল। আরে আপনি কেন পাবলিকে টেনে আনছেন? সবাই বুঝেছে, দেখেছে। আপনি আপনার যে বক্তব্যটা বলছেন সেটাকে স্ট্যান্ড করুন। অশোকবাবু মাননীয় আমরা চাইছি না এটা লিগাল করতে হয়, এটা নিন্দা প্রস্তাব হোক অথবা তার বিরুদ্ধে অ্যাকশন হোক। কি বলুন আপনি? অশোকবাবু চিঠিতে যে বলেছেন যে মিস্টার নাথ and also inform to the ethics committee of the assembly, সেটা অতভাবে বললেন। হ্যাঁ, অশোকবাবু চিঠিটার মধ্যে কিন্তু লিখেছি ইনকোয়ারি করুন আপনি করে। আমি একটা ভিডিওর ব্যাপারে এনকোয়ারি করার অথরিটি আপনাকে কেউই না। তাহলে মাননীয় অধ্যক্ষ মধ্যে তাহলে এটা কোথায় কি হচ্ছে? সরি যাদব বাবু আজকে তুমি নেই এখানে, তাহলে ওনার ব্যাপারে হবেটা কি? মানে দেখুন, আগে মিলিয়ে তো সবকিছু হয় না। এভরিথিং আমি একটু either you suspend him or otherwise অশোকবাবু একটা চিঠি লিখেছেন বলে ওইখানে আমরা থাকবো এমন না। Don't only make the basis of his letter, even আমাদের সবার মতামত আমরা যেন মানুষের কাছে একটা ভালো বার্তা দিতে পারি। এই ব্যবস্থা নেই। আইন দিয়ে তো আইনের সমস্যার সমাধান হবে না। প্লিজ টেল ইউর ডিসিশন স্যার। Actually, I have not so authority to take that decision. একজন হাউসের সবাই আছে, আলোচনা করে চিন্তা করা ভাবনা। আমরা এটা স্যার, in this matter I একটা জিনিস নিয়ে বারবার আমি হেল্প করতে পারি। কোথাও কোথাও কিন্তু একটু ছাড়তে হয়, ধরতে হবে। মিত্র সেই চিঠির সাথে আপনার যেহেতু একটা চিঠি রিপ্লাই দিয়েছেন, উনি আমরা জানি সব জানলেই হয় না। আপনার সাথে ধরুন আমি একজন ডিস্ট্রিক্ট জাজ, আমার সামনে খুন হলো, আমি কি জেল দিতে পারবো? আমি সেই জন্য প্রসিডিউর আছে। ইচ্ছা করলে পারবে না,
সেই জন্য বলছি মৃত্যুবাবু যে চিঠি দিয়েছে সেই চিঠির প্রেক্ষিতে উনি পেপার মিডিয়া সহ যা যা আছে উনি পাঠিয়ে দেন, উনি পাঠিয়ে দেবেন। ইন দ্যাট কেস আপনি স্যার এডিট কমিটিতে পাঠান। পাঠাবো, পাশাপাশি যার বিরুদ্ধে অভিযোগ আছে, হ্যাঁ ওই তো এডিট কমিটি মানে ওনাকে ডাকবে। হ্যাঁ ওনাকে তো বক্তব্য রাখার সুযোগ দেওয়া দিতে হবে। না এখানে না নিন্দা একটা লোক না প্রশ্ন এডিট কমিটি পাঠাতে হলে একটা চিঠি লাগবে। তো চিঠির সাথে এটা দিতে কি অসুবিধা, কি লজ্জা? আপনাদের আমাদের লজ্জা এরকম অনেক ঘটনা। আরে ভাই মাতৃ স্কুলে আপনি কি করেছিলেন রাতের প্রোগ্রামে সব জানি। এসব কেন বলছেন? সব কথা কেন এসব কথা বলছেন? কোনটা না জানি আমি, কোনটা না জানি, কেন এসব কথা বলছেন? মাননীয় অধ্যক্ষ মহোদয়, তোমার দেখা নাই রে, তোমার কম হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই যে ব্যাপারটা নিয়ে সকালবেলা থেকে যাবতীয় চলছে। The extent of punishment যেটা হওয়া দরকার সেটা হবে না। We are going to understand compulsion technique. সম্পাদন কিছু না, প্রুফ হতে হবে তো। আপনি আগে প্রুফটা হচ্ছে এই, করে প্রুফটা শুধু একটা শুনুন, প্রুফটা এই যে উনি নিজেই স্বীকার করেছেন যে আমি দেখেছি। তারপর এটাকে থামাচাবার জন্য চেষ্টা করে তেমনি এসে পড়েছিল, হঠাৎ করে নোটিফিকেশন এসে পড়েছে, কি করবো। হি ওয়াজ ওয়াচিং দিস ফর কোয়াইট সাম টাইম। হি ওয়াজ স্ক্রলিং এগেন, এবং সে স্বীকার করেছে, একটা স্টেটমেন্ট রেকর্ড রয়েছে। এটা আপনিও শুনেছেন, আমিও শুনেছি, ক্রিস্টাল শুনেছি, কোর্ট কাছে শুনেছি। এখন হচ্ছে সকালবেলা আমাদের আচরণে নেমিং হয়েছে, আপনার ডিসিশন দিয়েছে, উই অ্যাবাইড। এই জায়গায় হাউসের পবিত্রতা নষ্ট যে যিনি করেছেন, ফরগেট আইনের ব্যবস্থা, তার পানিশমেন্ট, তার বিধায়ক ইস্তফা সব ভুলে যান। কালকে পাস এক নির্বাক প্রস্তাব পাস করা যায়। মোরালিটির উপর কথা চুক্তি মেলে বসে থাকলে সেটা তো বলা যায় না। ঠিক আছে, Well, with the leader of the house, he has got something role to play. He has got some role to play. That is a rule. That's a মাননীয় বিধায়ক এই হাউসে এই পর্নোগ্রাফি দেখার প্রেক্ষিতে যে পবিত্রতা নষ্ট হয়েছে, এই হাউস সর্বসম্মতভাবে উনাকে কন্ডেম করছে, এই আচরণকে ধিক্কার জানাচ্ছে, নিন্দা জানাচ্ছে। That's it. That is the resolution. ওকে ঠিক আছে। এবার the leader of the house and the opposition leader, they very well accept the resolution. তখন ঝামেলা শেষ। আপনি এইটাও করবো না, আমরা কোনো ব্যবস্থা নেব না। Of my state, we might be in opposition, but my relation with the chief minister since my childhood, we know he's a perfect gentleman. It doesn't mean do not speak well of him. He has to rise on his feet and say boldly in unequivocal terms that yes, this incident needs to be condemned. He just can't keep mum and sit and watch the fun. আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো উনি যাতে এই নিন্দা প্রস্তাব
এটাকে যখন ওই জবাই দিলে আপনি যথেষ্ট অভিজ্ঞতাবান এবং শিক্ষিত মানুষ, একটা ভিডিওগ্রাফি কত পাবলিশ হবে শুনুন, এটাকে কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু এটাকে পরীক্ষা নিরীক্ষা করে আনতে হয়। কোনো খবরের কাগজ যখন উঠে এই খবরে প্লিজ এই ভিডিওটাকে এই খবরের কাগজ এই ভিডিও সত্যাসত্য যাচাই করেনি। সুতরাং আমি আপনাকে আরে মাইকটা কি হলো? আরে আপনি শুনবেন না। মাইকটা বন্ধ করুন, গোপাল মাইকটা বন্ধ করুন প্লিজ। এই ভিডিও সত্যাসত্য যাচাই হয়নি। কমিটি হবে এইভাবে, যাদববাবু যেটা দেখেছিলেন এই ভিডিও সত্যাসত্য যাচাই হোক। মিডিয়া দেখিয়েছে, আজটা পৃথিবী দেখেছে, ওনার প্রমাণ ব্যাখ্যা করতে হবে, ওনাকে বলার সুযোগ দিতে হবে। কি কুম্বাঙ্গ ওনার কুম্বাঙ্গ রাখেন আপনার কেউ না কেন আমি বাংলা উনি স্যাটিসফাইড। প্লিজ বিজনেস অ্যাডভাইজারি কমিটি রিপোর্ট, এথিক্স কমিটি কি হবে সিস্টেমে আসবে, এথিক্স কমিটি হয়তো যারা সদস্যগণ সবার পরবর্তী আলোচ্য বিষয় হল বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট পেশ, বিবেচনা ও গ্রহণ করা। বিধানসভার বর্তমান অধিবেশনে 7 জুলাই শুক্রবার 2023 তারিখ থেকে 13 জুলাই বৃহস্পতিবার 23 তারিখ পর্যন্ত বিধানসভার বিভিন্ন আলোচ্য বিষয়গুলো বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে সময় নির্ধারিত সুপারিশ করেছে সেই রিপোর্টটি সভায় পেশ করার জন্য আমি মাননীয় উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিধানসভার বর্তমান অধিবেশনে 7 জুলাই শুক্রবার 2023 তারিখ থেকে 13 জুলাই বৃহস্পতিবার 2023 তারিখ পর্যন্ত বিধানসভার বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে সময় নির্ঘণ্ট সুপারিশ করেছে তা সবাই পেশ করছি। এই রিপোর্টটি হাউসের বিবেচনার জন্য এবং অনুমোদনের জন্য মাননীয় উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় প্রস্তাব করছি যে বিজনেস সময় নির্ধারণের সহিত এই সভা একমত। মাননীয় উপাধ্যক্ষ মহোদয় কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এখন আমি বলে দিচ্ছি। প্রস্তাবটি হল বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ধারণের সহিত এই সভায় একমত। যারা এই সভার পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব রিপোর্টটি সভা কর্তৃক গৃহীত হইল। এখন রেফারেন্স পিরিয়ড, আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ডের নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলো পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সভায় উত্থাপন অনুমতি দিয়েছি। এখন আমি মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস এবং শ্রী দীপঙ্কর সেন কর্তৃক যুগ্মভাগে আনিত রেফারেন্স পিরিয়ডের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি।
Coasted. Yes. Sorry. Coasted. Sorry. How? মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখন প্রশ্নোত্তর পর্ব। আমি সদস্যের নাম ডাকবো। সদস্য নামে তাদের পাশে উল্লেখিত তারকা চিহ্নিত প্রশ্নের নাম্বার জানাবেন। এরপর সংশ্লিষ্ট দপ্তরের প্রদান করবেন। মাননীয় সদস্য শ্রী রামু দাস। মাননীয় সদস্য শ্রী রামু দাস। মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার সাহেব, রাজ্য ওয়াকফ বোর্ড সম্পত্তি পরিমাণ 373 একর এবং রাজ্য আষ্টেশ্বর 12টি মসজিদ রয়েছে। সুদীপ বাবু, আপনার দলের মানুষকে প্রশ্ন রাখবেন, আপনি চলে যাচ্ছেন। সাপ্লিমেন্টারি আছে কিছু আপনার? তৃতীয় প্রশ্ন নিয়েছেন যুগভাবে। তৃতীয় প্রশ্ন নিয়েছেন যুগভাবে শ্রীমতী স্বপ্ন দেববর্মা, শ্রী রঞ্জিত দেববর্মা, শ্রী দিলীপ কুমার জ্ঞান ও শ্রী বিশ্বজিৎ কলই এবং শ্রী পাঠানলাল জামাতিয়া মহোদয়রা। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায়। সদস্য শ্রী গোপাল চন্দ্র রায়। সদস্য গোপাল চন্দ্র রায়। আমি বলছি দাঁড়ান, আমার মনে হয় লিডার অফ দ্য হাউস শুড ইন্টারভেন। লিডার অফ দ্য হাউস শুড ইন্টারভেন। আর রতন বাবুকে বলবো, আপনি তো বিরোধীতে ছিলেন। What is this? What is this going on? You are spoiling the efficacy and dignity of the house. What is this? মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন মহোদয়। মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়, অ্যাডমিটেড কোশ্চেন নাম্বার 99। মাননীয় মন্ত্রী মহোদয় উত্তর দেবেন। সন্ধ্যার সময় এক কথা বলি, ঠিক আছে? সন্ধ্যার সময় প্লিজ।
ইভিনিং কিশোর বর্মন বাবু আপনি প্রশ্ন করেছেন তো? আরে ভাই তাহলে কি করেছি স্যার। সবাই এদিকে দাঁড়ান। ঠিক আছে ঠিক আছে। প্রশ্ন এক, আরে সুশান্ত বাবু সুশান্ত বাবু ডোন্ট ব্যাক সাইডে ডোন্ট ব্যাক সাইডে সুশান্ত বাবু সুশান্ত চৌধুরী বাবু ডোন্ট ব্যাক সাইডে গোপাল বাবু না না বয়স প্লিজ 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 ভগবান বসো আরে কমরেড গোপাল রায় ডোন্ট ব্যাক সাইডে কমরেড গোপাল রায় আরে আরে ভগবান বাবু আরে না না সুশান্ত বাবু সুশান্ত বাবুর বয়স হয়েছে কমরেড গোপাল রায় ওই দিনই এসে কিন্তু পারপাস ছাড় হয়েছে। যেদিন কমরেড করে গেছে সেদিন আর কোনো ফ্রেন্ডস পাবেন না, ত্রিপুরার কোনো মানুষ আপনাদের বিলিভ করে। ক্লিয়ার তো? ক্লিয়ার তো? আরে বয়স হয়েছে বয়স হয়েছে না 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 মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় মাননীয় গোপাল থেকে বলালি বলবেন সুশান্ত বাবু আরে ওরা মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রশ্ন এক, মাননীয় বিধায়ক শ্রী কিশোর বর্মন যে প্রশ্ন রেখেছেন, ইহা কি সত্য যে নলছর বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত এলাকাতে কোনো মহিলা মহাবিদ্যালয় নেই? উত্তর হচ্ছে হ্যাঁ, ইহা সত্য যে নলছর বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত এলাকাতে কোনো মহিলা মহাবিদ্যালয় নেই। 2 নম্বর প্রশ্ন উনি করেছেন, উক্ত এলাকায় মহিলা বিদ্যালয় স্থাপনের কোনো পরিকল্পনা দপ্তরের রয়েছে কি? উত্তর হচ্ছে উক্ত এলাকায় মহিলা মহাবিদ্যালয় স্থাপনের কোনো পরিকল্পনা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের আপাতত নেই। প্রশ্ন 3, থাকলে কবে নাগাদ চালু হবে? যেহেতু 2 নম্বর প্রশ্নের যে উত্তর দেওয়া হয়েছে সেই কারণে এই প্রশ্ন সাপ্লিমেন্টারি। আচ্ছা মাননীয় প্রশ্নকর্তাকে বলছি যিনি প্রশ্ন করবেন যিনি প্রশ্ন করেছেন উনি দ্রুত করে সাপ্লিমেন্টারি করতে পারবেন ওনার সাপোর্টে আরেকটা ওর 3টে করে টোটাল সাপ্লিমেন্টারি অ্যালাউ করা হবে। ঠিক আছে বলুন। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। আমি আপনার মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রীর অবগতির জন্য জানাতে চাই। স্যার, আমি গত 2 বছর ধরে নলছড়ে যারা যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে আমি উৎসাহ বর্ধন করছি। সেখানে আমি লক্ষ্য করলাম যে আমাদের নলছড়ের জন্য গৌরবের ব্যাপার যে আমাদের এখানে চাইতে ছাত্রীদের পাশের সংখ্যা খুব বেশি, কিন্তু তার সাথে এও পরিতাপের বিষয় যে আমাদের নলছড়ের ক্ষেত্রে দুর্ভাগ্যের বিষয় যে আমাদের এখানে সবচেয়ে বেশি কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। 12 পাস করার পরে বা 12 পাঠরত অবস্থায় যে 18 বছর পূর্ণ হচ্ছে তখনই অধিকাংশ মেয়েদের সেখানে দিয়ে দেওয়া হচ্ছে। আমি যখন বিষয়টা অনুসন্ধান করতে চেষ্টা করলাম, গার্জিয়ানদের সাথে কথা বললাম, তখন তারা একটা বিষয় আমার সামনে এনেছে। বিশেষ করে সেখানে নিম্ন মধ্যবিত্ত পরিবার বা দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের সংখ্যাই সবচেয়ে বেশি। আমাদের এখান থেকে হয় বিশালগড়, নয় উদয়পুর, নয় ওইদিকে বিলোনিয়া, নয় আগরতলা, এই সমস্ত স্কুলে কলেজে আমাদের নলছড় থেকে অত্যাধিক দূরে। আমাদের এখানে সোনামুড়া কলেজ আমাদের আছে, কিন্তু সোনামুড়া কলেজে আজকাল
সেটাই আমি বলি, যেতে ভয় পাচ্ছেন কলেজের ছাত্রীদের, কারণ হচ্ছে সেখানে আজকাল ভারতবর্ষ যার সেখানে যেতে ভয় পাচ্ছে। একটা বড় কারণ আছে। এছাড়া আমাদের মহিলারা নলছড়ের মধ্যে, বিশেষ করে সারা ত্রিপুরাতে আমরা যে এসএইচজি যে মহিলাদের সাথে যে যুক্ত, আমাদের নলছড় কিন্তু সবচেয়ে এগিয়ে আছে। অর্থাৎ আমাদের মহিলারা সেখানে স্বাবলম্বী হতে চান সমস্ত দিক থেকে। তো সেই ক্ষেত্রেও কিন্তু দূর দূরান্ত থেকে ছাত্রীরা আসতে, যেরকম লোকাল যে কনভেন্স আছে খুবই স্বল্পতা আর প্রচুর ব্যয়বহুল, এই কারণে তারা না তো উদয়পুর যেতে পারছেন, না বিশালগড় যেতে পারছেন, না আগরতলা আসতে পারছেন, না সুনামুরা ওই হয়ে যেতে পারছেন। স্বাভাবিক কারণে এখানে আমাদের একটা মহিলা কলেজ স্থাপন করা আমাদের খুবই দরকার, বিশেষ করে আমাদের এই কম বয়সে বিয়ে রোধ করার ক্ষেত্রে এবং মহিলাদের স্বাবলম্বী করার ক্ষেত্রে, শিক্ষিত করার ক্ষেত্রে একটা সুযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা। আমি আপনার নলছড় বিধানসভা এলাকার কবি নজরুল মহাবিদ্যালয় সুনামুড়াতে অবস্থিত, একটা রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বিশাল, সেটা সরকারি সাধারণ কিছু। তো কবি নজরুল মহাবিদ্যালয় সুনামুড়া এবং রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় এবং নলছড় বিধানসভা কেন্দ্রটি। তো এখান থেকে প্রতি বছর যে সংখ্যক ছাত্রী ওই এলাকা থেকে উচ্চ মাধ্যমিক ওখানে ভর্তি হতে চায়, এবং তার চেয়েও যে সংখ্যক ভর্তি হতে চায় তার চেয়ে বেশি সংখ্যক সিট ওই উক্ত এবছর 2023 নলছড় ওখানে অ্যাপ্লাই করে, তবুও মাননীয় বিধায়ক ভবিষ্যতে প্রয়োজন পেলে ওই এলাকায় কিন্তু মহাবিদ্যালয় স্থাপন করা। প্রশ্ন করছে সেখানে আমার যদি মহিলা মহাবিদ্যালয় হয় ভালো হয়। আমার এখানে দরিদ্র সীমার নিচে অনেকে বসবাস করেন এবং সেখানে মেয়েরা যে বিলোনিয়াতে গিয়ে পড়াশোনা করবে, মেয়েদের এখনকার যুগে যে অবস্থা, গার্ডিয়ান অনেকে মতো মেয়েদের সঙ্গে থাকতে পারবে না পারিবারিক কারণে। তো আমার এলাকাতে যদি একটা উমেন্স কলেজ খোলা হয়, নামটা বলুন। 34 রাজনগর। ঠিক আছে, আপনারটা উত্তর দেন। ঠিক আছে, সারা ত্রিপুরাতে মহিলা কলেজ একটাই আছে, আমাদের আগরতলা উমেন্স কলেজ। তো ভবিষ্যতে আমরা চাইছি, আমরাও চাই মহিলা কলেজ বৃদ্ধি পাক। তো তার বিবেচনা নিশ্চয়ই দপ্তরের যে নির্দিষ্ট যেসব রুলস রেগুলেশন নিশ্চয়ই সেটা যেহেতু প্রচুর এনেছেন আমরা দেখবো আগামী দিনে। আমরা তো চাই সব জায়গায় সব কিছু বিবেচনা করে সেখানে ছাত্রীদের কি অবস্থা, আর কোনো কলেজ আছে কিনা সব দেখে বিবেচনা করে নিশ্চয়ই এটা বিবেচনা। ঠিক আছে। মাননীয় সদস্য শ্রী রামপদ জামাতে মহোদয়। নমস্কার, আমার কোশ্চেন স্টার্ট 105। Admittedly start question number 105.
প্রশ্ন, রাজ্যে ও বহিরাজ্যে বিধায়ক ও মন্ত্রীদের ভ্রমণ ভাতা ট্যাক্সি ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের আছে? উত্তর, রাজ্য ও বহিরাজ্যে বিধায়ক মন্ত্রীদের ভ্রমণ ভাতা ট্যাক্সি ভাড়া বাড়ানোর সরকারের এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। 2, বিধায়ক ও মন্ত্রীদের ভ্রমণের সময় ভাড়ার রসিদ নেওয়াটি এক্সেম্পশন দেওয়ার সরকারের কোনো পরিকল্পনা আছে? বিধায়ক ও মন্ত্রীদের ভ্রমণের সময় ভাড়ার রসিদ নেওয়াটি এক্সেম্পশন দেওয়ার জন্য আইন সংশোধন করা আমার বিষয়টা হচ্ছে কি, যেটা যেমন করি হোক, আইন করি হোক, যেমন করি হোক, হাতে এটা করা হয়। কারণ দেখা গেছে আমরা বিধায়করা যখন বা মন্ত্রীরা যখন বাইরে বছরে একবার আমাদের বিষয় বা কোনো অফিসের কারণে বাইরে যাওয়ার বিষয়, তখন দেখা গেছে স্টেশন থেকে যখন এয়ারপোর্ট থেকে ত্রিপুরা ভবন, ক্যালকাটা বা দিল্লি, তখন যাওয়ার পর দেখা গেছে ট্যাক্সি তো ওইখানে ভাড়া যে বর্তমানে তাই হয়, কিন্তু দেখা গেছে একটা প্রভিশন আছে বিল সাবমিশনের সময়, তখন তাদের এখান থেকে ট্যাক্সিওয়ালা এখান থেকে মানি রসিদ দিয়ে আনতে হবে। তো ভারতের সংবিধানে সংসদীয় গণতন্ত্রে সর্বোচ্চ পদাধিকারী এবং সম্মানদায়ী বলা যেতে পারে এমএলএ এবং এমপি। দেখা গেছে পার্লামেন্টের সেন্ট্রাল হলে শুধু এমএলএ এবং এমপি প্রবেশ করতে পারে। অথচ অত মর্যাদাপূর্ণ ডিগনিটি মানে এই পদে থাকার পরও ওইখানে ট্যাক্সি উঠার পর ট্যাক্সিওয়ালার পেছনে পেছনে রসিদের জন্য যাবো, এটা সত্যি ঠিক নয়। এটা অবশ্যই দেখা উচিত। এবং এরকম আমার এখানে কিছু তথ্য আছে যেগুলি দেখে এদের নিয়ম পরিবর্তন করা যেতে পারে। বিভিন্ন এনজিও বা যেটা সেমি গভর্নমেন্ট বলা যেতে পারে, যে ওএনজিসি বা এইসব যারা কোম্পানিরা আছেন নবরত্ন, ওনারা এইভাবেই দেন যে কতগুলি ফিক্স তাদের, যেমন ক্যালকাটা এয়ারপোর্ট থেকে ক্যালকাটা সিটি বা দিল্লি এয়ারপোর্ট থেকে দিল্লি ত্রিপুরা ভবন বা এটা তাদের একটা গেস্ট হাউস, ওখানে ফিক্স করে দেওয়া হয় আপ অ্যান্ড ডাউন। আপনি যেখানেই যান ওইখানে আপনি যান দেওয়া হয়। তেমনি এর সাথে সাথে দেখা গেছে এয়ার টিকেটের ক্ষেত্রেও আমাদের কিছু বিচার বিবেচনা করা দরকার। কারণ ওই 2016-তে 2014-তে তৈরি হয়েছে, দেখে দেখলাম অনেক জায়গার মধ্যে অনেকটা বৈষম্য হয়ে আছে। তো কতগুলি জায়গার মধ্যে দেখা গেছে অনেকটা আমাদের প্রতি স্বীকার করতে হচ্ছে। হ্যাঁ, তার জন্য স্পিকার মহোদয়, আমার এখানে মোটামুটি একটা তথ্য আছে, সময়টা বাঁচানোর জন্য আমি আপনার দিয়ে দেবো। তবে আমার একটা আর্জি থাকবে, আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে মানি রিসিভ ব্যাপারটা এক্সামশন করা। আর একটা বিষয় হচ্ছে ওই এখান থেকে এখানে যাওয়ার যে বিষয়গুলি বিষয়, এইগুলি এয়ারপোর্টে এয়ারপোর্ট সিটি এবিসি ক্যাটাগরি এইসব কিছু আছে, এগুলি হাতে করা হয় এবং নিয়ম তৈরি করা হয়। তো প্রয়োজন হলে আমি এটাকে আপনার সাথে দিতে পারি। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের রাজ্য বিধানসভায় এক আইন হয়েছে 2008-এ, পরবর্তী সময় লেটেস্ট আমরা যেটা অ্যামেন্ডমেন্ট করেছি 2019। ওই সময় আমাদের ভ্রমণ ভাতার থেকে আরম্ভ করে ডিএ, যদিও আমাদের রাজ্যে তবুও যাই হোক, যে বিষয়টা উনি বলছেন যে ওনার ওই যে ভাড়া রসিদ নেওয়াটা এক্সেপশন, এটা ব্যাপারটা কোনখান থেকে এনেছি আমরা? এনেছি in respect of journey on tour to a first grade officer serving in connection with this state. রাজ্য সরকার যারা গ্যাজেট অফিসার ফার্স্ট গ্রেড তাদের কিভাবে করে সেটাকে আমরা ফলো করছি। এই জন্য আমরা বিলে এটা দিয়েছি, রিসিপ্ট এখানে লাগে, নতুবা ডিডিও
কিভাবে বিল পাস করবে। এখন অনেক সময় গেজেট অফিসাররা কি নিজেরা সেলফ আমি একটা কিন্তু জার্নির প্রতি আমার সুতরাং আমাদের সেক্রেটারি কিন্তু এইসব অসুবিধা নেই এখানে যেহেতু এই জন্য সেলফ সার্টিফিকেট যদি দেয় না এটাকে গ্রহণ করা উচিত। মাননীয় মন্ত্রী মহোদয়, আমার কথাগুলো বলতে পারেননি, এখানে ধার্য চাইছে কত টাকা বলি আপ টু এত টাকা পর্যন্ত ফিক্স, কম হোক বেশি হোক না, এটা তো ভুল। আমি ধরুন আমি অনেক কিলোমিটার জার্নি করবো, কি আমার পারবে না? আরে ভাড়াটা বলে ভাড়া বাড়বে, আমরা 24 টাকা করে পার কিলোমিটার কেন ফিক্স করে দেবো? এটা তো আমি উনি এসে বলবে এমএলএদের বিশ্বাস করতে হবে। আপনি 300 টাকা বললেন যেটা আমি একটা কথা বললাম, আমরা এয়ারপোর্ট থেকে ত্রিপুরা মনে যদি 300 বা 400 আমি জানি যেটা লাগে লাগবে তো এমএলএরা তো মিথ্যা কথা বলবে না। হ্যাঁ, 300 টাকা যদি 3000 বলে নিশ্চিত এটা মধ্যে সন্দেহ দেখা যাবে, আর এমএলএরা এসব করবেও না। সেলফ যদি সার্টিফিকেট দিয়ে দেয় এটা কিন্তু গ্রহণ করা উচিত। এটা আমাদের গভর্নমেন্ট গ্যাজেট অফিসারের ফার্স্ট ক্লাস অফিসারের দায়িত্ব। তাহলে আমার মনে হয় এরপরে যদি আর অ্যামেন্ডমেন্ট করতে হলে এটা টোটাল কিন্তু যেই কমিটির অন্য জিনিসগুলিকে অ্যামেন্ডমেন্ট করতে হবে। আমরা ওখান থেকে আমরা এনেছি রিস্ক করে এমএলএ কোথায় না কোথায় যাবে আমি কি বেড়ে যাই, উনি তো বাইরে গেলে 300 কিলোমিটার হবে, 300 into 24 যা হবে। এটা আমার আসলে এসে এখানে রিসিপ্ট চাইছে, রিসিপ্ট যদি কোনো একটা বিষয় এখানে আছে, দেখা গেছে যে এখনো এমএলএদের জন্য এসি টু টায়ার বা ফার্স্ট এসি এসব দেওয়া আছে। এটা এয়ারে এখান থেকে দিল্লি দেওয়া হচ্ছে না, অথচ দেখা গেছে সময়ের সাথে দেখা গেছে স্পেশাল জোন ওরা ডাইরেক্ট এখানে পারমিটেড এরকম লিমিট পাইয়া এরকম লিখে দেয়। তো আমাদের ক্ষেত্রেও অবশ্যই এটা উচিত সময়ের বিষয়। এখন এয়ার ফেরাতে এরকম না যে পরশুদিন পাটনা থেকে বাইরে ক্যালকাটা আসলো, আপ ডাউন 13,000 টাকা গেছে, অথচ আপনি সময়ে যাবে আর বাই রুটে ট্রেনে গেলে পর মোটামুটি এরকমই চলে যায়। তো তার জন্য একটু আমার আবেদন থাকবে যে এয়ার ফেয়ারটা কতগুলি জায়গার মধ্যে এটা ফিক্স করে দেওয়া, মানে এই জায়গার মধ্যে এয়ার ফেয়ার পারমিটেড এইভাবে। এখানে ব্যাপারটা কি যে বিষয়টা করতে হবে, স্বপ্না দেববর্মা, রঞ্জিত দেববর্মা, ফিলিপ কুমার দেবরিয়ান বিশ্বজিৎ কলেজ পাঠালাল জমা দিয়ে মাথা সর্বশেষ
ঠিক আছে, করুন। আমরা চিন্তা আসলে যদি বেতন ছিলাম না, বলেছেন যে একটা বাদ দিয়ে বেতন আমি 2000 দিয়ে যখন কোনো ফোন রিসিভ করি টাকা চাই, এমএলএর তো কোনো টাকা দেওয়ার কোনো ব্যবস্থা থাকে না, দপ্তর নেই, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, মেয়ে ভর্তি করতে পারছে না, টাকা লাগবে, জীবিতে ভর্তি আছে, পয়সা দিতে হবে, and we need to give from our this bare minimum salary. আমি সেদিন নাগাল্যান্ডের সেক্রেটারির কাছে যখন ফোন করলাম যে নাগাল্যান্ডের এমএলএরা, নট মিনিস্টার, নট অপোজিশন লিডার বা অন্যান্য যারা মাননীয় মন্ত্রী মহোদয়গণ আছেন, ওনাদের স্যালারি অনলি এমএলএ। এবং আমি শুনেছি নিশ্চয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী সেটা খবর নিয়েছেন ওইখান থেকে, ওরা বলেছে খবর তো অলরেডি নিয়ে গেছে এখান থেকে। বললাম আমি 2 বার দিচ্ছি, আমাকেও দিন। বলছে এমএলএদের সেখানে বেতন 1,60,000 টাকা। দিস ইজ ইন নাগাল্যান্ড। অরুণাচলে কেমন স্যালারি সেখান থেকে খোঁজ নিয়ে দেখেছি 1,20,000 টাকা। তেলেঙ্গানায় খবর নিয়েছি সেখানে এমএলএদের বেতন 2,50,000 টাকা প্লাস 25,000 টাকা ফর হাউস। তো 2,75,000 সেখানে পাচ্ছে একই দেশের মানুষ। এন্ড উই আর ল্যান্ডলক স্টেট। ভারতবর্ষের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা হলো আসাম দিয়ে যাওয়া, আর না হয় আমরা ফ্লাইটে করে কলকাতায় গিয়ে ভারতবর্ষের সাথে যোগাযোগ রাখবো। সো আওয়ার এক্সপেন্ডিচার ইজ মোর। ত্রিপুরায় যখন যে কোনো লাস্ট কখন হয়েছে আমার তো জানা নেই, সেই কাল থেকে যখন এমএলএদের মন্ত্রীদের বেতন ভাতা বৃদ্ধি হলো, আই থিঙ্ক দেয়ার আফটার সেন্ট্রাল গভর্নমেন্ট টু তার কর্মচারীদের জন্য পে ইনক্রিজ করেছে। আপনারা যারা সরকার আছেন, আপনারা এখানকার সরকারি কর্মচারীদের আপনারাও ইনক্রিজ করেছে। তো একই বাজারে এমএলএরা কর্মচারীরা বাজার করতে যাবে, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছি, ইনফ্লেশন তো আছেই দেশের মধ্যে। এই পরিস্থিতিতে যা বেতন ভাতা আমরা পাচ্ছি, আই থিঙ্ক দিস ইজ নট সাফিসিয়েন্টের কথা বলছি না, এটাতে কোনো মতেই সম্ভব। তো এখানে লাভ লজ্জা রেখে কোনো লাভ নেই। আমরা যেহেতু সমস্ত রাজ্যের মানুষের সাথে আমরা কাজ করব, কিন্তু বেয়ার মিনিমাম আমাদের বিধায়িকা বলছিলেন যে she is spending 42,000, 42,000 টাকা যদি গাড়ির খরচে
নাথিং ইজ দেয়ার। এবং আমরা অনুরোধ বিষয় এটা সমস্ত বিধায়কগণ এবং মন্ত্রী মহোদয় করবেন যে চলুন এই স্যালারি কিভাবে ইনক্রিজ করা যায় এটা দেখবেন। এন্ড ডোন্ট টেক সো মাচ অফ টাইম, কারণ আমরা জনগণের কাজ করতে বলে আমাদের স্যালারি ইনক্রিজ করা যাবে না, এটা হয় না। উই হ্যাভ টু লিভ আওয়ার লাইফ। আমাদেরও ঘর সংসার ঠিক রেখে জনগণের দেওয়া হচ্ছে, সেটা আমি so please taken care আগে বলেছি কোশ্চেনটা আসার পরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছি, অর্থমন্ত্রীর সাথে আলোচনা করেছি। আমরাই এসে একটা দেখলে দেখবেন 24,210, আমরা এটা করেছি 48,400। গভর্নমেন্ট চিঠি 25,890, 51,780। লিডার অফ দি অপোজিশন 25,890, 51,780। কিন্তু সব মিলিয়ে এমএলএরা 80,540 টাকা পাচ্ছে। খুব কম ছিল, খুবই কম ছিল। আমরা এসে সব কিছুতে আমরা অ্যামেন্ডমেন্ট করেছি 19-এ, স্যালারি ডাবল, অল ডাবল, স্যালারি ডাবল, সাবসিডি অ্যালাউন্স ডাবল, হসপিটালিটি অ্যালাউন্স ডাবল, অ্যানুয়াল ট্রাভেল ফ্যাসিলিটিগুলি আছে, অ্যাটেন্ডেন্ট পাবে তারা 11 সেক্রেটারি আমরা বাড়ি আমি মনে করি সবের বিষয় আমাদের আমরা জানি চিন্তা করে কিন্তু কেউ কেউ relates to India বলছে পরিষদীয় বিষয়ক মন্ত্রী এটা জানবেন
5% was the interest. তো আইনটা কি করে কোনো ইন্টারেস্ট নেওয়া হবে না, থাকবে 15 years you will interest number now so that ব্যাংকের সিস্টেম এখন সিস্টেম বিধান housing civil 20 এখানে সিম্পল ইন্টারেস্ট থাকে দরকার হলে কালকেই স্যাটারডে আছে
কালকে তাদের দেখে যারা এই বিষয়টা ডিল করছে এগুলি দেখুন। ঠিক আছে রতনবাবু, এখানে আরেকটা চাপে দিয়ে আমাদের এমএলএদের যে ব্যবস্থা বেড়েছে পেনশনের করুন কাহিনীটা বলুন আগে। আমরা তো যে তারপরে আমরা চল্লিশ তাদের এই এইগুলি কিন্তু আপনার সেহেতু রাজ্যের প্রতি আমাদের ক্ষমতা মতো মাননীয় বিধায়ক নতুন পরিকল্পনা প্রস্তুত আশা রাজা এবং আমি প্রকাশ করি সেটাকে মাননীয় সরকারের লাইব্রেরি
সংস্থান এবং রিনোভেশনের কাজ চলছে। তো এই পাবলিক লাইব্রেরি শিফটিং এর জন্য যেহেতু পুরো জায়গাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের জন্য কোর্ট সেটাকে একুয়ার করেছে, তো সেখানে পাবলিক লাইব্রেরির স্থানান্তরণের প্রশ্ন আছে। সেই জায়গায় আমাদের নতুন করে লাইব্রেরি নির্মাণ করা এবং এর সাপেক্ষে আপাতত আমরা বইগুলো পুরনো হাসপাতালের একটি কক্ষে আমরা একটা এস্টিমেট করতে পারি। সুন্দর বইগুলি রক্ষা করে সংক্রান্ত প্রথম এগুলো পাঁচটা দুটা মাননীয় অধ্যক্ষ মাননীয় অধ্যক্ষ মহোদয়, ১ নম্বর প্রশ্ন হচ্ছে রাজ্যে বেসরকারি স্তরের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পাঠরত ছাত্র নিয়ন্ত্রণের বিষয়ে রাজ্য সরকারের আছে। স্তরের পাঠরত ছাত্রছাত্রী রাজ্য সরকারের প্রতিষ্ঠান রয়েছে। ছাত্রছাত্রী রাজ্যে যে কোনো কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলি উচ্চশিক্ষা আমরা নিয়মিত লক্ষ্য করছি পরীক্ষা ডেভেলপমেন্ট ফিস অভিভাবকদের হয়রানি করা হচ্ছে, যেহেতু তারা আমাদের রাজ্যেরই ছাত্রছাত্রী এবং যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা এবং অভিভাবক অভিভাবিকারা, এবং এই বিদ্যালয়গুলো যেহেতু রাজ্যেই রয়েছে, তাই আমার রাজ্যের মাননীয় মন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার নিবেদন থাকবে যে রাজ্যের
এই বেসরকারি স্তরের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পাঠরত ছাত্রছাত্রীদের ফ্রি স্ট্রাকচার নিয়ন্ত্রণ করে রাজ্য সরকার যেন একটা নির্দেশিকা তৈরি করে এবং তার নিয়মিত ভিজিলেন্স রাখে, যাতে ছাত্রছাত্রীরা সুন্দরভাবে তাদের পড়াশোনা শেষ করে জীবনের পরবর্তী পর্যায়ে যেতে পারে এবং অভিভাবকরাও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ছেলে মেয়েদেরকে যাতে সুন্দরভাবে পড়াশোনা করাতে পারে সেদিকে যেন তিনি নজর দেন, সেটা আমার অনুরোধ থাকবে। রাজ্যের বেসরকারি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলি নিজস্ব আর্থিক ব্যবস্থার মাধ্যমে চলে। তো ওই যে বেসরকারি স্তরের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের ফি স্ট্রাকচার নিয়ন্ত্রণের যে প্রক্রিয়াটিও কর্তৃপক্ষ নিজস্বভাবে সম্পন্ন করে। তবে কোনো সুনির্দিষ্ট যদি অভিযোগ যদি আসে, নিশ্চয় উচ্চশিক্ষা দপ্তর খতিয়ে দেখবে এবং যথাযথ ব্যবস্থা। মাননীয় স্পিকার, ওয়ান সাপ্লিমেন্ট। আপনি করুন, টাইম কিন্তু আর 1-1.5 মিনিট আছে এখানে। গভর্নমেন্ট ক্যান কন্ট্রোল। এখন ওই স্কুলে বিল্ডিং তৈরি হবে এবং ডোনেশন চাইছে, দেয়ার উই মে নট কন্ট্রোল। কিন্তু উমাকান্ত স্কুলে যারা পড়াশোনা করবে, সেই গ্রুপ অফ পিপল মে স্টাডি ইন হোলি ক্রস স্কুল, ডন বস্কো স্কুল, একই রাজ্যে। প্রাইভেট স্কুল স্ট্রাকচার, ডন বস্কোতে আর একটা স্ট্রাকচার, প্রাইভেটের মধ্যে ডিফারেন্ট স্ট্রাকচার দিয়ে যে যার ভাবে পাচ্ছে এরা ফিটা নিচ্ছে। তাতে কি হচ্ছে, দেয়ার আর মেধাবী স্টুডেন্ট, গরিব ঘরের অনেক বুদ্ধিমত্তা নিয়ে চলে এই সমস্ত ছেলে মেয়েরা, they cannot study in good schools because of this fee structure. এটার প্রতি সরকারের একটা নিয়ন্ত্রণ আনা, ইভেন ফর দি স্কুলস অলসো ইট ইজ রিকোয়ার্ড। এটা না হলে এনি প্রাইভেট স্কুল, আপনি বিশ্বাস করেন যে একটা মেডিকেল কলেজের স্টুডেন্টের যা মাসিক খরচ, দেখা যায় একটা নার্সারি স্টুডেন্টের সেই খরচ প্রত্যেক মাসে। হোয়াই ইজ দিস গোইং টু হ্যাপেন? এইটার উপর মাননীয় মন্ত্রী তথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটু দেখবেন যে এই ব্যাপারে কি করা যায়। মাননীয় স্পিকার স্যার, জাস্ট 2 মিনিট। না আপনি দেখুন, আমি কি বলছি, কতটা শুরু টাইম কিন্তু ওভার, শুধু সম্পাদের মতন ভিউ খাবার থেকে আমি সুযোগ দিতে চাই। এটা ইম্পর্টেন্ট ইয়ে ছিল, এডুকেশন নিয়ে যেহেতু কথাটা হচ্ছিল। মাননীয় স্পিকার স্যার, টাইমটা যাচ্ছে কি তাহলে? টাইম যাচ্ছে কি? জাস্ট 2 মিনিট পর্যন্ত দিতে পারবেন না মাননীয় স্পিকার স্যার? 2 মিনিট জাস্ট আমি প্রশ্নটা বলছি তো বলুন। গত বিধানসভার অধিবেশনে সেখানে ফিস অন্তত সেই
করা হয়েছিল। আরো একটি প্রস্তাব রেখেছেন। আমরা কিন্তু সবাই দরকার পড়লে এবং কোন অন্তর্গত কোন লোকের অন্তর্গত উচ্চ শিক্ষা দপ্তরে প্রশ্ন 2 করা যায় সাব ডিভিশনে কলেজ সমস্ত করে রাজ্য সরকারের যদি ডেভেলপ বাকি নাই যদি মান্দাই এলাকাও যদি কলেজ কাছার ঢাকায় এলাকা শুধু করিনা নিয়া আরো নিবাদি নাই বই ফালনাই রং দোকান দিনাই রং অবনি বাকিও সুবিধা নাই আপনি বাকি মান্দাই এলাকাও কাছা ডিগ্রি কলেজ তংকাই মান্দাই এলাকানি বড় রং করিনানি সুবিধা নাই আপনি বাকি সামানি হামবাই মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়িকা যে প্রস্তাবটা রেখেছে এটা বিবেচনাধীন রইল। তবে ওনার ক্ষেত্রে আমি জানাচ্ছি যে মান্দাই আরডি ব্লকের অন্তর্গত বুড়াখাইডিসি মডেল ভিলেজের অন্তর্গত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাশ করা সমস্ত ছাত্রছাত্রীরা সাধারণ ডিগ্রি কলেজ কমলুম সাধারণ ডিগ্রি কলেজ গ্রহণ করতে উচ্চ মাধ্যমিক
প্রশ্ন শেষ হলো। পুরা বিধানসভা এবং গত ছাত্রী ডিগ্রি কলেজের কোনো এখনো না চাইব আগামী দিনে কলেজ শেষ হলো প্রশ্নের উত্তর এবং নির্মল বিশ্বাস যোগ্যভাবে সদস্য হাসপাতালে অধিকার পরিবার কল্যাণ বিষয়গুলি জড়িত অনুরোধ করছি করবেন। আমি শিক্ষা মহোদয় পরবর্তীতে রেফারেন্স পিরিয়ড সামান্য বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত খালছড়া এলাকায় নতুন ব্লক কার্যালয় খোলার বিষয়ে সরকারি ঘোষণার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিষয় বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি বিবৃতি জমা রাখেন তাহলে পরবর্তী তারিখ জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আগামী 13 জুলাই এই অবস্থায় আমি দৃষ্টি আকর্ষণী নোটিশ আমি মাননীয় সদস্যের নিকট থেকে 3টি দৃষ্টি আকর্ষণী নোটিশ পেয়েছি। প্রথম নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী অনিবেদ দেবরা মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা দূরীকরণের সরকারের পদক্ষেপ সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণের প্রস্তাবের উত্থাপন সম্মত দিয়েছি। এখন আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণের নোটিশের উপর বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী তারিখ জানাবেন, যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আগামী 12 জুলাই এই অবস্থায় দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহা রায় মহোদয়া। নোটিশটির বিষয়বস্তু হল রাজ্যের ফরমালিন যুক্ত বিষাক্ত মাছ বিক্রয় বন্ধে দপ্তর নিরবিচ্ছিন্ন নজরদারি সহ অভিযুক্তদের দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণের বিষয়ে বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি অপারগ হন তাহলে তিনি আমায় পরবর্তী সময় তারিখ জানাবেন, যেদিন তিনি বিষয় বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা একটু কনফিউশন রয়েছে, সাবজেক্টটা ফুড ডিপার্টমেন্টের হবে না হেলথ ডিপার্টমেন্টের হবে। তো আমরা একটু আলোচনা করে আগামী 13 তারিখ এই উত্তর আমরা প্রদান করব। আইদার আপনি নাকি আলোচনা হেলথ দপ্তর দেবে, নয় আমি দেবো, আলোচনার ব্যাপার রয়েছে। ওকে, আমরা 13 তারিখ এই রিপ্লাই দেবো। ঠিক আছে।
রাষ্ট্রপতি মহোদয়, মাননীয় মন্ত্রীকে আইসে না তাই শুধু শুধু মানে আরে আইসে না সবাই তো আপনি সিনিয়র মানুষ শুধু শুধু তৈরি হয়ে গেল আমার বাজানো বাজার একদম জিতে দেওয়া দাঁড়াবে হ্যাঁ ইতিমধ্যে একটা পেয়েছেন আপনার কল্যাণী সাহারায়, একটা পেয়েছেন নাকি রাষ্ট্রপতি, একটা অনিমেষ বাবু। হ্যাঁ ঠিকই তো আছে, একটা পেয়েছে বিরোধী দল, দুটো পেয়েছে শাসক দল। অনিমেষ বাবু অনিমেষ পাইছে তো এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণের বিষয়ে বিবৃতি দেওয়ার অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি দিতে অপারগন তাহলে তিনি আমার মণিপুরি পার্টি লোক মারা গেছে। We should make it work. For খারাপ মনে হয় রাজ্যের সিদ্ধান্ত করে যদি আগেও ঠিক আছে মনের কথা এখান থেকে দেখো এটা আসলে ঠিক আছে জিনিসটা এনেছে এটার জন্য নিশ্চিত সুতরাং শেষ দিন বলতে চাইছিলাম আপনাকে
আপনার স্টেট থেকে যাবে আমরা দেওয়ানে আমরা এই রেজুলেশনটা নিচ্ছি স্যার কি হার এতে তো কোনো হার হওয়ার কথা নয় স্যার হার না সুদীপর প্রস্তাব তো একটা জিনিস এখানে মেবি অনারেবল মিনিস্টার যখন বলছেন যে আমরা এই হাউসের থেকে অন্য একটা স্টেটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি কি ইট ইজ নট এ কোয়েশ্চেন অফ সিদ্ধান্ত যদি আমরা এখানে দাঁড়িয়ে ইফ অল অফ আস উই স্ট্যান্ড এন্ড প্রে ফর দেম হোয়াট ইজ রং আমরা সবাই পিস চাই সেখানে that the prayer we are making, we are not telling them, okay, arrest karo, okay, karo, edarke favor karo. We are not going to tell them. That peace should prevail in their state. Ki আছে? করাই যায়। এখন আলোচনা করব laying of papers on the table of the house. Now the business board house laying a copy of it, the annual report of the Tripura Police Accountability Commission for the year 2022. Number 2, the Tripura Fire and Emergency Services for the bracket removal of difficulties order 2022. And number 3, the flow fund to Panchayat Raj institutions and TTAADC area police for the year 2023-24 on the table of the house. Now I request the Honorable Chief Minister to lay a copy each of the above mentioned annual report, order and flow fund on the table of the house. Mr. Speaker, sir, I hereby give notice of my intention to lay a copy of it. Number 1, the annual report of for the year 2000 for the fire and order 2000 fund year 2023 on the table of the house. Now the each of the annual report commission for the on the table of the house. Minister of the above mentioned house. Hereby lay on the table of the 2000 of the electricity. Now the each of issued under the Act. Tripura Act. 2023 on the table. The minister in charge to lay on the table. I would like to make authority for a state food 2017 2023 of the business copy of and Audit General of Road Transport Corporation for the year 2018 and March table of the house. Honorable Minister in charge a copy of the on the table of the house. For the year
অডিট রিপোর্ট সরকারি কার্যক্রম করার জন্য পরবর্তী মাননীয় অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত বলে দিচ্ছি and services tax 2023 সবাই উত্থাপন অবস্থার বিপক্ষে আপনারা না বলবেন আমি মনে করি সরকার এসব আলোচনা যে এটা সেই তো I think it's really how this 71 the essence of being present Tripura having control article constitution of I don't having no or action for ঠিক আছে লেখার যে
বলছে যে কে করুন, ঠিক আছে। 16 আপনার কি ভুল আছে? জানাচ্ছি পরিষদীয় so many গত 5 বছর যদি ওই বিকাশে এডিসির হাত প্রদান অ্যামেন্ডমেন্ট ত্রিপুরা মাননীয় স্পিকার, আমি যে আমার খুবই 1900 সংবিধান বিশেষ সুরক্ষা প্রবর্তন শুধুমাত্র অভিভাবক এবং এই আইন চাকমা দীর্ঘ 1982 সালে প্রথম সপ্তম তহসিল মোতাবেক পরবর্তী সময়ে 1985 সালে সংবিধান সংশোধনী করে ষষ্ঠ তহসিল মোতাবেক বর্তমান ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল সৃষ্টি হয়েছিল। টিটিআরডিসি গঠনের পর গত 4 দশকে আমাদের রাজ্যের আদিবাসী অংশের জনগণের অনেক উন্নতি ঘটেছে, কিন্তু বর্তমান সময়ে নিরিখে সেটা যথেষ্ট নয়। সেই আক্ষেপ থেকেই আমরা বামপন্থীরা গত 2.5 দশকের বেশি সময় ধরে সংবিধান সংশোধন করে টিটিআরডিসির হাতে আরো ক্ষমতা এবং অর্থ প্রদানের জন্য
লড়াই করে আসছি। এতদ উপলক্ষে বিগত ব্রাহ্মণ সরকার এবং এই বিধানসভা থেকে অসংখ্য প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে প্রেরণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার আমাদের বক্তব্য সাড়া দিয়ে শুধুমাত্র ত্রিপুরার জন্য নয়, উত্তর পূর্বাঞ্চলের 4টি রাজ্যে 10টি এডিসির ক্ষমতা বৃদ্ধির জন্য গত 2019 সালে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে দ্য কনস্টিটিউশন 125 অ্যামেন্ডমেন্ট বিল 2019 লোকসভায় পেশ করেছে। গত 4 বছর এটা নিয়ে বহুবার পরীক্ষা নিরীক্ষা হয়েছে। ত্রিপুরা রাজ্যে সমস্ত স্টেক হোল্ডার এটা নিয়ে মতামত ব্যক্ত করেছেন, কিন্তু এই বিল কোনো অজানা কারণে পেন্ডিং করে আছে। আমার এবং আমাদের বেঞ্চের প্রস্তাব, এই প্রস্তাবটি হুবহু আমি যেভাবে উত্থাপন করেছি তা পাশ হোক। আমি আশা করি ট্রেজারি বেঞ্চ এবং আমাদের বিরোধী পক্ষের বন্ধুরাও এই প্রস্তাবে রায় দিয়ে সর্বসম্মতিক্রমে পাকা করে কেন্দ্রীয় সরকারের কাছে একটি প্রস্তাব ঐক্যবদ্ধ বার্তা পাঠানোর জন্য সাই দেবেন। এই সংক্রান্ত বিষয়ে এখন আলোচনা রাখবেন শ্রী সমুল্লাল চাকমা মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার মহোদয় একটা প্রাইভেট মেম্বার্স রেজলিউশন এনেছেন আমাদের এই পবিত্র হাউসে। এখানে উনি, আমরা প্রথমে আমি বলতে চাই, আমরা সবাই অবাক যে উনি যে পার্টিটিকে বিলং করেন সেই পার্টির হয়ে অন্তত আমরা ভাবতেও পারিনি যে উনাকে শিখিয়ে দিয়ে এই কথাটা বলানো হবে। প্রথমে কেন এই কথাটা বললাম তার কারণ, আমরা এর আগে জানতাম ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ব্যাপারে এই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে ক্ষমতা বাড়িয়ে দেওয়ার জন্য সেই দাবি বিষয়ে বিভিন্ন প্রস্তাব নিয়ে এই কনস্টিটিউশন ইন ব্র্যাকেট 125 অ্যামেন্ডমেন্ট যে বিলটা, সেই বিলের ব্যাপারে যখন প্রস্তাব পাঠানোর জন্য প্রপোজাল আসতো, তখন তৎকালীন বাম দলের নেতৃত্বে যে সরকার পরিচালিত ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে, ওনারা প্রত্যেকটা বিষয়ে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে নেগেটিভ রিপোর্ট দিয়েছিলেন। কিরকম নেগেটিভ রিপোর্ট? ত্রিপুরা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে কি আর্থিক ক্ষমতায়ন দরকার, আরো বেশি করে ফান্ডিং এর কি বেশি দরকার? সেই ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য থেকে ওনারা উত্তর পাঠিয়েছিলেন না। ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে সিট সংখ্যা, অর্থাৎ এমডিসিদের যে সিট সংখ্যা বর্তমানে 28+2 30, সেই সংখ্যাটাকে কি বৃদ্ধি করা দরকার? ওনারা পাঠিয়েছিলেন না। এইভাবে প্রত্যেকটা বিষয়ে ওনারা না অর্থাৎ নেগেটিভ রিপোর্ট ওনারা পাঠিয়েছিলেন বারে বারে। আর বর্তমানে উনি যে বিষয়টা তুলেছেন, এখানে আমি একটা জানি না উনি জানেন কিনা, আমি পবিত্র হাউসকে জানাতে চাই যে আমাদের 2018 ইংরেজিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার, ত্রিপুরা রাজ্যের সরকার, সেই সরকার গঠনের পর প্রথমবারের জন্য নেগেটিভ চিন্তাভাবনা বাদ দিয়ে, নাকারাত্মক চিন্তাভাবনা বাদ দিয়ে সকারাত্মক মন মানসিকতা নিয়ে কেন্দ্র সরকারের কাছে সেই বিলের উদ্দেশ্য প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাবে যে সমস্ত বিষয়গুলো ছিল আমি পরে বলছি, সেই প্রস্তাব পাঠানো হয় 2019 ইংরেজির নভেম্বর মাসের 28 তারিখ। একটু খবর নিয়ে দেখবেন, আপনার জানা নেই সম্ভবত। তো বলেছিলেন কি কারণে সেখানে পেন্ডিংটা আছে কিনা সেটাও বলছি আমি। এই বিলটা প্রস্তাবনা পাঠায় আমাদের ত্রিপুরা সরকারের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এখন কোন কোন বিষয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছিল সে ব্যাপারে আমরা যদি আসি, যেমন বিলের প্রস্তাবিত বিষয়ের মধ্যে
ভিলেজ কাউন্সিল, মিউনিসিপ্যাল কাউন্সিল, এরপরে আঞ্চলিক পরিষদ, এ ধরনের বাড়িয়ে পরিষদ বাড়িয়ে সেগুলোতে যাতে ইলেকশন করা যায়, নির্বাচন করা যায় রাজ্যপালকে দিয়ে বা নির্বাচন কমিশনকে দিয়ে, রাজ্য নির্বাচনকে দিয়ে। এর মধ্যে আমাদের সরকার আরো একটা সংশোধনী দিয়ে সেখানে অ্যাড করে দিয়েছে কি ব্লক কাউন্সিল গঠন করার প্রস্তাব, যেগুলো তৎকালীন সময়ে বাম সরকারের যে প্রতিনিধিরা ছিলেন বাদতেও পারতেন, আজকে মায়া কান্না কাটছেন এই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ সিম্পিটি পাওয়ার জন্য ত্রিপুরা রাজ্যের জনজাতিদের কাছ থেকে। এই সিম্পিটি আপনারা পাবেন না, চিন্তা ভাবনা করবেন না। এরপরে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নাম পরিবর্তন করে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস টেরিটোরিয়াল কাউন্সিল করা। এই বিষয়ে আমাদের যে সরকার 2018 থেকে গঠিত সরকার, এবারে দ্বিতীয় সরকার আমাদের প্রথমবারের যে সরকার ছিল সেই সরকারের সময় আমরা দেখুন সকারাত্মক চিন্তা ভাবনা, এই যে কিন্তু ইংরেজিতে এডিসিকে সেই করা হবে মহিলা তারা নমিনেটেড পোষণ করি। এখন এটা হবে দল ঠিক করেন, নির্বাচিত দল কি হয় অ্যাপ্লাই হয় না, সেই উল্টাও যাতে এডিসিতে অ্যাপ্লাই হয় তার জন্য রাজ্য সরকার প্রস্তাব পাঠিয়েছে। এবারে এই রুল, এই বিলের প্রস্তাব আমরা জানি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যসভা আমাদের যে উচ্চকক্ষ সেখানে তোলা হয়েছে, সেখানে স্ট্যান্ডিং কমিটি অন হোম অ্যাফেয়ার্স তার কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় সেটা হয়েছিল, সেখানে উত্থাপন করা হয়েছিল। আমাদের প্রাক্তন কি এমপি মহোদয় উনি হাসছেন আমার কথা শুনে, হয়তো বা বলতে যাচ্ছে না, হয়তো বলতে পারেন উনি তো দক্ষ সম্পন্ন ব্যক্তি, আমরা তো নতুন, আমরা জানি না। তারপরেও আমাদের মনের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো রয়েছে সেই চিন্তা ভাবনাগুলো আমাদের সরকারের আমরা দিল্লিতে পাঠাতে সক্ষম হয়েছি, কিন্তু আপনারা সব কিছু বোঝার পরেও সেই জিনিসটা আপনারা করতে পারেন না। তো সেটা কিন্তু আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে আমরা পারিনি। আর বর্তমান সরকার সেটা করিয়ে দেখিয়েছে, এই ধরনের একটা সকারাত্মক প্রস্তাব কেন্দ্র সরকারের কাছে পাঠিয়ে। এখন যেহেতু এই রাজ্যসভার সেই স্ট্যান্ডিং কমিটি দ্বারা রাজ্যসভার কাছে সেটা বিলটা, তো সেখান থেকে যখন কেন্দ্র সরকারের কাছে না যাবে ততক্ষণ অব্দি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিতে পারবে। কেন নিচ্ছে না তার কারণ এইখানে ত্রিপুরা রাজ্যের কথা শুধু মেঘালয়, মণিপুর, ত্রিপুরা এই 4টি রাজ্যের কথা আসছে। যেমন আসামের ক্ষেত্রে ভূমি সংক্রান্ত আইনের বিষয়ে একটা এই কার্বি আংলং এবং দক্ষিণ কাছাড় যে ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে সেখানে ভূমি সংক্রান্ত আইন প্রণয়নের ব্যাপারে তাদেরকে এক্সট্রা পাওয়ার দেওয়ার ক্ষেত্রে আসাম সরকার একটা প্রস্তাব রেখেছিল যে বাদ দেওয়ার জন্য তাদেরকে। তো এই কমিটির প্রস্তাব রাখতে বলা হয়েছে, সেটা
যাতে ঠিক করা হয় তার জন্য সময় দেওয়া। এই সময়ের জন্য এবং আরেকটা বিষয় মেঘালয়ের বিষয়ে, যেমন আমি বলছিলাম আঞ্চলিক পরিষদ, গ্রাম 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 ভিলেজ কাউন্সিল বা গ্রাম পরিষদ, এভাবে মিউনিসিপ্যাল কাউন্সিল, এই ধরনের ভাবে আমরা যে ত্রিপুরা রাজ্যের মধ্যে করার জন্য যে প্রস্তাব, পজিটিভ প্রস্তাব পাঠিয়েছিলাম, সেটা মেঘালয়ের সরকার পাঠায়নি। মেঘালয়ের সরকার আপিল করেছিল যে সেটা যাতে বাদ দেওয়া হয় মেঘালয়ের ক্ষেত্রে। তো সেই মেঘালয়ের ক্ষেত্রে যাতে সেটা লাগু হয় তার জন্য আমাদের যে স্ট্যান্ডিং কমিটি রাজ্যসভার, সেই রাজ্যসভার স্ট্যান্ডিং কমিটি বিলের মধ্যে প্রস্তাবনা দিয়েছে। তো তার কারণে এই সিদ্ধান্তগুলোর কারণে ওই স্ট্যান্ডিং কমিটির কাছে রয়েছে। স্ট্যান্ডিং কমিটির ডিসিশন যখন কেন্দ্রীয় সরকারের কাছে যাবে তখন আসবে সিদ্ধান্ত। কিন্তু যেহেতু রাজ্যসভার কাছে সেই প্রস্তাবটি রয়েছে, কাজেই আমরা ত্রিপুরা রাজ্যের এই হাউস থেকে এই প্রস্তাবটা অন্তত এখানে প্রাইভেট রেজলিউশনের মাধ্যমে পাঠাতে পারি না এখন এই অবধি, এই সময় অবধি, যেহেতু আমরা অলরেডি ক্যাবিনেটের সিদ্ধান্ত দ্বারা পাঠিয়ে দিয়েছি এবং সেটা অলরেডি উচ্চকক্ষে সিদ্ধান্তধীন। তো তার কারণে আমরা এই সময়ে এই প্রাইভেট মেম্বার্স রেজলিউশন পাঠাতে পারছি না। কাজে মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার মহোদয়ের আনিত প্রাইভেট রেজলিউশন আমরা সাপোর্ট করতে পারছি না, যেহেতু সেটা একটা বিবেচনাধীন রয়েছে। ধন্যবাদ সবাইকে। এবার এই বিষয়ে বলবেন মাননীয় সদস্য চিত্তরঞ্জন দেববর্মন। Honorable Chairman, sir. Tripura Tribal Areas Autonomous District Council এর বয়স প্রায় 38 বছর হয়ে গেছে। এই 38 বছরে 6 শিডিউলের অধীনে আমরা যদি দেখি, এতদিন যা কিছু আমরা দেখেছি, আইন প্রণয়নের ক্ষমতা থেকে সেখানে অর্থের যে বিষয়গুলি আছে সেইগুলি আজও সেইভাবে যে সাকার